দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দেয়াই দেশের জন্য মঙ্গলজনক। জাতিসংঘ মহাসচিবকে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জোর দিয়েছেন গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারে। দুপুরে রাজধানীর একটি হোটেলে অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন নেতারা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং বনানী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। তবে শুরুতেই চলে যেতে চাই জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে। জনাব মান্না, যেটি জানতে চাই আপনার কাছে যে গুতেরেসের সঙ্গে যে বৈঠকটি হলো সেই বৈঠকে নির্বাচন প্রসঙ্গ কেন এসেছে? না, এরকম করে তো ঠিক নির্বাচন প্রসঙ্গ এসছে তা না। প্রসঙ্গটা আসলে সংস্কারের প্রসঙ্গটা যিনি সভা পরিচালনা করছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, উনি এনেছেন। আর বুঝতে পারেন যে যখনই সংস্কারের কথা বলবেন তখন সেটার সাথে তো নির্বাচন যুক্ত, অতএব নির্বাচন সেভাবে আসেই। যখন প্রাসঙ্গিকভাবে রাজনৈতিক নেতাদের বক্তৃতার কথা বলেছেন তখন রাজনৈতিক নেতারা নির্বাচনের প্রসঙ্গটা এনেছেন। এইভাবে এসছে জিনিসটা, খুব স্বাভাবিকভাবেই। জি, সেই নির্বাচন নিয়ে আর কি কোনো কথা হয়েছে বা রাজনৈতিক দলগুলোর বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব কি কিছু বলেছেন? না, উনি তো বলেছেনই। প্রশ্নটা হচ্ছে সংস্কার নিয়ে। সংস্কার সম্পর্কে প্রথমত সংস্কার কমিশনে যে সমস্ত মূল ব্যক্তিরা আছেন, চেয়ারপারসন বা চেয়ারম্যান যেটাই বলেন, তারা কি কি করছেন সেটা বলেছেন। তারপরে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে। আমরা প্রথমত বলেছি যে সংস্কারটা আমরা সবাই চাই। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক দলগুলোর পরে মত পার্থক্য তো আছে, কিন্তু তারপরেও সমস্ত মত পার্থক্য সত্ত্বেও একটা জাতীয় ঐক্যের জন্যে, গণতন্ত্রের উত্তরণের জন্য, একটা অর্থবহ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা একসাথে কাজ করতে চাই এবং এক মত এক পথে চলতে চাই। এটা আমরা নিশ্চিত করেছি বর্তমান সরকারকে, আমরা জাতিসংঘের মহাসচিবকেও এটা নিশ্চিত করছি। আমরা এই দেশে একটা টেকসই গণতন্ত্র নির্মাণের জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে থাকবো। এটার উপরই জোরটা বেশি দেওয়া হয়েছে প্রধানত। তবে এই প্রসঙ্গ যখন বলছেন তখন অন্যান্য প্রসঙ্গ তার সাথে আসছে, যেটা এখানে আপনি বললেন বা আপনাদের টিভি বলল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথা বলেছেন নির্বাচন প্রসঙ্গে, কিংবা জাতীয় নাগরিক পার্টি যেরকম করে সংবিধান পরিবর্তনের কথা বা নতুন সংবিধান রচনার কথা বলেছেন, আমরাও যেরকম করে বলেছি যে সহায়তা যে জাতিসংঘ করবেন সেটা কি কেবল আপত্তিকালের জন্যে নাকি সংস্কার পরিপূর্ণভাবে হবার জন্যে, এবং সেই সহায়তাটা কী রকম কী প্রকারের হবে এই সম্পর্কেও আমরা তার কাছে কথা বলেছি। এই সব বিষয়ে আলোচনা হয়েছে। তবে এটা বুঝতে হবে সবার জন্যে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর জন্যে ওখান থেকে আগেই বলা হয়েছিল নির্ধারিত সময় হচ্ছে 2 মিনিট করে। যা বলা গেছে 2 মিনিটের মধ্যে, অনেকে হয়তো বক্তৃতারা পুরো কমপ্লিটও করতে পারেন নাই, যদ্দূর সম্ভব ধারণা দেওয়া গেছে তাকে। জি, জনাব মান্না থাকুন আমাদের সাথে। এবার চলে যেতে চাই বিএনপি নেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলালের কাছে। জনাব আলাল, যেটি জানতে চাই, নির্বাচন ও সংস্কার নিয়ে বিএনপি ও এনসিপির দূরত্ব কি কমবে? জাতীয় স্বার্থের প্রশ্নে তো কোনো দূরত্ব নেই। তবে পৃথিবীতে তো সাধারণত দেখা যায় 3 ধরনের মানুষ থাকে। এক ধরনের মানুষ হচ্ছে কিছু করে, আর এক ধরনের মানুষ আছে তা বসে বসে দেখে, আর বাকি এক ধরনের মানুষ আছে তারা সবসময় বলে আরে এসব হচ্ছেটা কি। এই 3 শ্রেণীর মধ্যে নেতৃত্বে যারা থাকেন তাদেরকে নিয়েই আলোচনা এবং সমালোচনাটা বেশি হয়। খুব বেশি দূরের কথা না, নিকট অতীতের কথা। আজ থেকে 16-17 বছর আগে বা 18 বছর আগে সংস্কার শব্দটি ছিল একটি গালি। কারণ শাসক গোষ্ঠী জোর করে রাজনৈতিক দলগুলোকে দিয়ে সংস্কার করাতে চেয়েছিল। এখন সেটা গালি নাই, সেটা বুলিতে পরিণত হয়েছে। কারণ সকল রাজনৈতিক দল এই প্রশ্নে স্বতঃস্ফূর্তভাবে একমত হয়েছে, কারো চাপিয়ে দেওয়ার প্রয়োজন হয়নি। সুতরাং এটা পরিবর্তিত পরিস্থিতিতে এই জাতীয় নাগরিক পার্টি বা অন্য যারা আছেন তাদের প্রতি যথেষ্ট সম্মান রেখে আমরা বলতে চাই, মতের ভিন্নতা থাকবে। মতের ভিন্নতা না থাকলে গণতন্ত্রের সৌন্দর্য বিকশিত হয় না। এবং সে মতের ভিন্নতার মধ্য থেকেই জাতীয় স্বার্থে আমরা সবসময় একমত থাকবো, এ ব্যাপারে সবাই সচেতন আছে। বিশেষ করে বিএনপি বহুবার দেশ পরিচালনা করেছে এবং নির্বাচিত সরকার হিসাবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তাদের আছে।
এজন্য আমরা এই ব্যাপারে অধিকতর সচেতন অন্যদের চেয়ে। জি, জনাব আলাল থাকুন আমাদের সাথে। আবারও চলে যেতে চাই জনাব মান্নার কাছে। জনাব মান্না, মিয়ানমারে ত্রাণ পাঠাতে করিডোর দেওয়ার চিন্তা কেন করা হচ্ছে? না, মিয়ানমারে তো ত্রাণ যাওয়া দরকার, সেখানে সেরকম একটা পরিস্থিতি তো হয়েছে, এটা জরুরি মনে করছে বলেই উদ্যোগটা তো নেওয়া হয়েছে। এবং সেইটাতে যদি বাংলাদেশ সরকার পজিটিভলি রেসপন্ড করে, আমি মনে করি সেটা ভালো কাজই করেছে। হ্যাঁ, একটা কথা আপনি বলতে পারেন বা আমাদের এই প্রশ্ন তুলতে পারি যে আমাদের তো মূল দাবি হচ্ছে যে 11 লক্ষ মানুষ, মেবি সেটা বেড়ে এখন কত লক্ষ হয়েছে জানি না, তাদেরকে ফেরত দিয়ে যাও যত তাড়াতাড়ি। ওখানকার লোকের কাছে ত্রাণ পাঠাবার সাথে সাথে অথবা তার আগে এই প্রশ্নটা নিষ্পত্তি করা দরকার, তার কতদূর কি হলো সেই সম্পর্কে আমরা ঠিক মতো জানি না। বরঞ্চ যেরকম করে কথাটা বলা হলো, এমনকি আন্তর্জাতিক গুতেরেসও যেরকম করে বললেন, উনি এটাকে একটা বেশ কঠিন সমস্যা বললেন। উনি বললেন প্রতিবেশী দেশগুলো এই জন্যে তার উপরে এবার মিয়ানমারের পরে চাপ তৈরি করতে হবে। তার মানে এই ব্যাপারে উনি এখন খুব ইতিবাচক বলতে পারলেন না। সেই পরিস্থিতিতে কেবলমাত্র মিয়ানমারের ওই দুস্থ, নিপীড়িত, অভুক্ত মানুষগুলোকে বাঁচাবার জন্যই সম্ভবত এরকম কথা বলা হচ্ছে এবং তাতে বাংলাদেশ সরকার রেসপন্ড করছে। আমি এরকম করেই বুঝতে পারছি ব্যাপারটা। জি, জনাব মান্না, আপনার বক্তব্য স্পষ্ট। আবারও চলে যাব জনাব মোয়াজ্জেম হোসেন আলালের কাছে। জনাব আলাল, জাতীয় সংলাপের তাগিদ দিয়েছেন গুতেরেস, এখন আলোচনা আসলে কি নিয়ে? না, এখন আলোচনা তো যেটা পুরনো আলোচনা, সে পুরনো আলোচনায় নতুন করে আবার একটু উজ্জীবিত করা। সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে চিকিৎসা বিজ্ঞানীরা নতুন নতুন জিনিস আবিষ্কার করেন। সম্প্রতি তারা আবিষ্কার করেছেন যে লাল চুলের যারা মানুষ, যাদের মাথার চুলের রং লাল, সে লাল চুলো মানুষদের সার্জারি করার সময় অন্য মানুষদের চেয়ে তাদের জন্য সেই সময় চেতনানাশক ঔষধটা বেশি লাগে। তো মানুষের মধ্যে এরকম ভিন্নতা তো আছে। সেই ভিন্নতার কারণেই যে গণতন্ত্র হারা মানুষগুলো একত্রিত হয়েছিল, সম্মিলিত হয়েছিল ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে, আজকে তারা একটা নতুন করে সেই ভোটাধিকার এবং বিকাশমান গণতন্ত্রকে আরো উজ্জীবিত এবং শক্তিশালী করার জন্য তারা আলাপ আলোচনার মধ্যে আছে। সেই আলাপ আলোচনার মধ্য থেকেই আমরা মনে করি যে একটা জাতীয় নির্বাচন দরকার, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে। বাকি সংস্কারগুলো নির্বাচিত সংসদের হাতে দিলে তারা যে শক্তি নিয়ে, যে জনসমর্থন নিয়ে কাজ করতে পারবে, একটা স্বল্পকালীন সময়ের সরকারের পক্ষে সেটা সম্ভব না। এটা বাস্তবতা এবং এটা ইতিহাস কর্তৃক স্বীকৃত। সেজন্য আমরা চাচ্ছি যে ন্যূনতম সংস্কার করে জাতীয় সংসদের নির্বাচনটা দেওয়া হোক। যে নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হবে সেখানে বিএনপির অঙ্গীকার রয়েছে, বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলেও তারপরেও বন্ধু সংগঠনগুলোকে নিয়ে জাতীয় সরকার করবে। সুতরাং তখন তো এই বাকি সংস্কার পাশ করতে কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু আমরা অঙ্গীকারাবদ্ধ। সেটার প্রতি সম্মান রেখেই যত দ্রুত সম্ভব ন্যূনতম সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনটা দেয়া, এটাই হচ্ছে আমাদের সেই পুরনো এবং নতুন এবং আগামীর কথা। জি, জনাব আলাল থাকুন আমাদের সাথে। আবারও যেতে চাই জনাব মাহমুদুর রহমান মান্নার কাছে। জনাব মান্না, রোহিঙ্গা প্রত্যাবাসনে কতটা সহযোগিতা পাওয়া যাবে বলে মনে হচ্ছে? আবার একটু পরের কথা একটু ভেঙে গেল, তাই বুঝতে পারলাম না। জি, আজকে যে বৈঠক হলো, বৈঠকের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে কতটা সহযোগিতা পাওয়া যাবে বলে আপনার মনে হচ্ছে? এখানে তো কংক্রিট কোনো কথা বলা হয়নি প্রত্যাবাসনের প্রশ্নে। আপনি বললেন না যে শুধুমাত্র একটা ট্রানজিট, তাও আবার ফুড ট্রানজিট দেওয়ার কথা বলা হয়েছে। আর প্রত্যাবাসন সম্পর্কে যেটা জাতিসংঘের মহাসচিব বলেছেন সেটা তো একটু অন্যরকম, যে উনি অন্যদের চাপ তৈরি করতে বলছেন। জাতিসংঘ নিজে কি করবে, কংক্রিট কোনো প্রস্তাব তার আছে কিনা সে সম্পর্কে বলেনি। আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট না। কিন্তু আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনি যে প্রশ্নটা জনাব আলালকে করেছিলেন তার উপর আমি একটু কথা বলতে পারি? জি নিশ্চয়ই, বলুন। মানে আমি এরকম মনে করি যে খুবই কংক্রিটলি কিছু বিষয় কংক্রিটলি আলাপ করবার আমাদের আছে। যেমন ধরেন কিছু বিতর্ক বা মতান্তর আমাদের সারফেসড হয়েছে, সবার সামনে এসেছে। যেমন একটা জিনিস হয়েছে, আগে জাতীয় সংসদ নির্বাচন নাকি আগে স্থানীয় সংসদ নির্বাচন, স্থানীয় সরকারের নির্বাচন। এটার উপরে তো আমরা ভিন্ন মতে যারা আছে তারা নিজেরা কথা বলতে পারি, যুক্তি আছে উভয় দিকেই, কিন্তু তারপরে কোনো একটা যুক্তি তো ঠিক। কিংবা ধরেন কেউ এরকম করে বলছে আগে সংস্কারটা শেষ করবার পরে নির্বাচন, আবার কেউ বলছেন না নির্বাচন সংস্কার একসাথে যেতে পারে, এটাও নিজেদের উপরে কথা হতে পারে। তারপরেও দেখেন আজকেও একটা বিতর্কের বিষয় উঠেছে, সেটা হচ্ছে বিএনপি যেরকম করে বলছে
যে সংবিধান সহ আরও যে সমস্ত বিষয় আছে বিতর্কিত, সেগুলো শেষ পর্যন্ত আমরা পার্লামেন্টে ঠিক করবো, এখন কিছু করবার দরকার নেই। কিন্তু নবগঠিত এনসিপি তারা মনে করছেন যে না, এটা একটা গণপরিষদ করতে হবে এবং সেইখানেই এটা নিয়ে আইদার একদম নতুন করে কনস্টিটিউশন বানাতে হবে, অথবা তারা বলছেন সংশোধনের মাধ্যমেও সেটা করা যেতে পারে। তো গণপরিষদের নির্বাচনের ব্যাপারে তো একমত নেই, এটাও আলাপ করা যেতে পারে। যদিও আমি জনাব নাহিদের কথার মধ্যে দিয়ে যেটা বুঝলাম যে তিনি এটাও মনে করছেন যে সংশোধনের মধ্যে দিয়েও এটা করা যায়। তার মানে এই সংবিধান সংশোধন যদি করতে চান তাহলে তো আপনি একটা পার্লামেন্টে নির্বাচন করলেই পারেন, কারণ আর্টিকেল 15 মানে বাতিল হয়ে যাবার, পঞ্চায়েত সংশোধনী বাতিল হয়ে যাবার পরে এখন আপনি সব কিছুর উপরে সংশোধন আনতে পারেন। এটা আপনার যে বেসিক্স অফ দি কনস্টিটিউশন আছে, প্রিয়াম্বল আছে, সব কিছু আপনি যেহেতু টাচ করতে পারেন সেইভাবে করতে পারেন। আমি বলছি যে এই বিষয়গুলোর উপরে খোলামেলা আলোচনা হতে পারে। আমি জানি আপনি বিরোধিতা করেন, আমি জানি যে আপনি আমার সাথে একমত নন, তো ভিন্ন মতের লোককে নিয়েই তো পার্লামেন্ট, ভিন্ন মতের লোককে নিয়েই তো গণতান্ত্রিক চর্চা। সেই অর্থে প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন মতের যে ডিসকোর্স, যে পরস্পরের সাথে কথাবার্তা বলা, আলোচনা করে একটা সমাধানের দিকে যাওয়ার চেষ্টা, সেটা সবসময় করা যেতে পারে। সেই অর্থে এজেন্ডা তো ওপেন আছেই। এবং আবার তো মাঝে মাঝে মনে হয় যে যখন ডক্টর ইউনূস বলেন যে আমরা সংস্কার করব জাতীয় ঐকমত্যের ভিত্তিতে, উনি সবার সঙ্গেই কথাবার্তা বলবেন, এরকম কথা বলেছেন যে আমরা দেখব যে 166টা যে প্রস্তাবনী দেওয়া হয়েছে, কোয়েশ্চেনার দেওয়া হয়েছে, তার জবাব দিল, দেখা গেল তার মধ্যে হয়তো ধরেন 40টা একমত আছে সবাই, সেটা করে ফেললাম। আবার দেখা গেল 25টা কাছাকাছি কিন্তু পুরোপুরি একমত নয়, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো, বললে হয়তো অল্প যে সমস্ত দূরত্ব আছে সেটা কমানো যাবে, আবার একটু বেশি যে দূরত্ব আছে সেটা নিয়েও কথা বলা যাবে। এই অর্থে আমি বলছি যে নিশ্চিতভাবেই এই ডিসকোর্স, এই ডিসকাশন, এই আলোচনা অবশ্যই হতে হবে। তা নাহলে আপনি গণতন্ত্র সামনে দিকে তো নিতে পারবেন না। যে যার মতো বলে ফেললো, আর উপর থেকে ডক্টর ইউনূস তো নিজে বলছে যে চাপিয়ে দেবেন না। তো চাপিয়ে যদি না দেন তার মানে হচ্ছে পারসিউ করবেন, অন্যকে বোঝাবেন যেটা বুঝতে পারছে না, আলোচনার মাধ্যমে আসলে একটা নির্দিষ্ট সমাধানে চলে আসা। জনাব মান্না থাকুন আমাদের সাথে, আবারও যাব জনাব আলালের কাছে। জনাব আলাল, রোহিঙ্গা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতা কতটা কার্যকরী বলে আপনার মনে হচ্ছে? অন্তর্বর্তী সরকারের তৎপরতাটাকে জাতিসংঘের মহাসচিবের উপস্থিতিতে রোহিঙ্গাদের সমস্যা নিয়ে যে আলোচনা, এটা একটু অন্য যে কোনো সময়ের চেয়ে অধিকতর গুরুত্ব বহন করে। কিন্তু এর পাশাপাশি আমরা যদি আবার আন্তর্জাতিক বিশ্বকে আমাদের পরিচর্যা কিংবা আলোচনার মধ্যে আনি, তাহলে দেখবো এই জাতিসংঘ কিংবা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেগুলো আছে, তাদের সমস্ত সিদ্ধান্তকে উপেক্ষা করে ইসরায়েল এবং আরো কিছু দেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সুতরাং সেই দিক থেকে আমরা মনে করি যে ডক্টর ইউনূস সাহেবের ব্যক্তিগত ইমেজ এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই দুটোকে মিলিয়ে আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি। সেখানে প্রতিবেশী দেশেও যদি মানবাধিকার লঙ্ঘিত হয়, সেটা আমাদের মাধ্যমে যদি তারা কিছুটা উপকৃত হয়, আমাদের তো তাতে খুশি হওয়ারই কথা। কারণ আমাদের এখানে তো অতীত ফ্যাসিস্ট সরকার কর্তৃক মানবাধিকার পদে পদে লঙ্ঘিত হয়েছে। গুম, খুন, আয়না ঘরের সাক্ষী তো এই দেশের মানুষ। তো পাশের দেশেও যদি এরকম কেউ মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়, গুম খুনের শিকার হয়, সেক্ষেত্রে আমরা আমাদের সাহায্যের হাত প্রসারিত করব। জাতিসংঘের উদ্যোগে সেটা আরো শক্তিশালী হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং সেটা করা আপনার বক্তব্য স্পষ্ট। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল এবং জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।